হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। দেখতে দেখতে আসলে ওয়ার্ল্ড কাপের সিজনের শেষ হয়ে গেল। আবারও 4 বছরের আসলে অপেক্ষা। 4 বছর পরে হয়তো আবারও দেখা হবে এই দারুণ এক ওয়ার্ল্ড কাপে, এবং সেটা হয়তো আরও বেশি গ্রেটেস্ট হবে। এর প্রত্যাশাই আমরা রাখবো, যেন যেটা আসলে ট্রু বি অনেস্ট হচ্ছে, ফিফা প্রতিবার প্রতিশ্রুতি দিয়ে যায় যে নেক্সট টাইম আরও বেটার কিছু হবে, আরও গ্রেটেস্ট কিছু হবে, এবং সেটা আমরা প্রতিবারই দেখতে পাই। আসলে নানা ঘটনা অঘটনার মধ্য দিয়ে আমাদের এবার ওয়ার্ল্ড কাপ গিয়েছে, এবং আজকে ফাইনালি আমরা তৃতীয় স্থান নির্ধারণী যে ম্যাচ সেটা দেখব। এবং আনফর্চুনেটলি সেখানে আমাদেরকে ফ্রান্স এবং ইংল্যান্ডকে দেখা হচ্ছে, যেখানে শিরোপার সবচেয়ে দাবিদার হিসেবে বলা হতো ফ্রান্সকে, কারণ ফিফা র্যাঙ্কিংয়ে তারা কিন্তু শুরু থেকে নাম্বার 1 পজিশনে ছিল। আবার ট্যাবও কিছু রয়েছে যে ফিফার যেই বছর ওয়ার্ল্ড কাপ আসলে হয় সেই বছর নাম্বার 1 র্যাঙ্কিংয়ে থাকা টিম এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি। আমরা এবারও তার প্রমাণ পেলাম। দর্শক, ইটস আর্জেন্টিনা ভার্সেস স্পেন এবারের ফাইনালিস্ট। আসলে কি হতে পারে সেই ম্যাচ, এবং কি হতে পারে আজকের ম্যাচে গোল্ডেন বুট পাওয়ার একটা হিউজ চান্সেস রয়েছে কিলিয়ান এমবাপ্পে। সেগুলো নিয়ে আলোচনা হবে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ঢাকা ব্যাংক পিএলসির প্রেজেন্স কিক অফে। আজকে আমি নুসরা জাহিন, এবং আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের এক্স ন্যাশনাল প্লেয়ার রুম্মান বিন ওয়ালি সাব্বির। সাব্বির ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো লাগছে আপনাকে পেয়ে। এবং আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ রবিউল ইসলাম মিল্টন, সিনিয়র এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। মিল্টন ভাই, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এবং আপনারা তো খুব হ্যাপি, টিম তো এখনো পর্যন্ত আছে। সাপোর্টার হিসেবে তো অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। আর্জেন্টিনার সাপোর্টার যেহেতু, সো চাই পরপর দ্বিতীয় বিশ্বকাপটাও দখল করে নিতে। তাও আমরাও প্রত্যাশা রাখতে চাই। ইংল্যান্ড টিমকে বলা হয় দ্য চোকার্স। অলওয়েজ তারা শেষ মুহূর্তে এসে চোক করে। আমরা লাস্ট যতগুলো পরিসংখ্যান আছে, ওয়ার্ল্ড কাপ আছে, আমরা সেখানেই দেখেছি। এবার এত দারুণ তারা খেলেছে, এত ফর্মে একটা টিম রয়েছে। সেই ইংল্যান্ডকেও আমরা দেখলাম আর্জেন্টিনার সঙ্গে হেরে বিদায় নিতে হলো, এলিমিনেটেড হতে হলো। যেহেতু আর্জেন্টিনা আপনার ফেভারিট টিম, যদি এই টিমের প্রসঙ্গটা একটু হালকা করে টাচ দেই, যে লাস্ট 3টা ম্যাচই তারা আসলে কামব্যাক করতে হয়েছে। শুরু থেকে তারা বল পজিশন পাচ্ছিল না, একটু এলোমেলো অগোছালো ছন্দপতন দেখেছি। শেষ মুহূর্তে, শেষে 10 মিনিট 15 মিনিটে ফুল খেলাটা তারা খেলেছে। ফাইনাল আছে মাইটি স্পেনের বিপক্ষে। কতটুকু আশাবাদী? না, থ্যাংক ইউ, আপনি ঠিকই বলেছেন। আর্জেন্টিনার আগের ইতিহাসগুলো যেটা ছিল, প্রথম দিকে 2টা গোল দেওয়ার পরেও দেখা গেল কখনো ম্যাচ হেরেছে, কখনো ম্যাচ ড্র করেছে। বাট এই বিশ্বকাপে যেটা হয়েছে, সাব্বির ভাই হয়তো একমত হবেন যে 75% ম্যাচ উইনিংই হচ্ছে কামব্যাক করে, এবং সেটা হচ্ছে শেষের দিকে গিয়ে লাস্ট 20 বা 25 মিনিটসের মধ্যে। তো এটা হয়তো হতে পারে যে পিছিয়ে পড়েও নতুন ট্যাকটিসে বা নতুনভাবে স্ক্যালোনির প্ল্যানিংয়েই এটা হয়েছে। আর যেহেতু লিওনেল মেসি আছে, আমরা যারা দীর্ঘদিন ধরে মেসির খেলা দেখি, যদি আমার কথা বলি, আমি বার্সেলোনার একদম পোড় ভক্ত। আমার মনে পড়ে না যে বার্সেলোনার কোনো খেলা আমি 2006 থেকে 2020 পর্যন্ত মিস করেছি। তো সেখানে মেসিকে দেখেছি। সো দলে যেহেতু মেসি আছে, এই মোমেন্টামগুলো মেসি যেভাবে তৈরি করে, এটা আসলে যে কোনো দলের জন্য আনরিয়েল একটা বিষয়। না, ডেফিনেটলি। বাট আমরা জানি যে মেসি থাকতে এরকম, মেসি দেখবেন যে একদম কুল থাকে। সবাই ধরে নিচ্ছে যে ম্যাচ আর 10 মিনিট আছে, 8 মিনিট আছে, ম্যাচ হেরে যাচ্ছি, কিন্তু মেসি তখনও পর্যন্ত ওই হতাশা তার মধ্যে গ্রাস করে না। যেটা অনেক বড় একটা কোয়ালিটি প্লেয়ারদের জন্য। আমি এখানে সাব্বির ভাই যেহেতু আমাদের এক্স প্লেয়ার, আমি সাব্বির ভাইয়ের কাছে যাব। সাব্বির ভাই, লাস্ট 2টা ম্যাচে আমরা দেখলাম, বা আর্জেন্টিনার ম্যাচে যদি তাকাই, লাস্ট 4টা ম্যাচে তারা পুরো 90 মিনিট পর্যন্ত অনেক কাম, অনেক কুল থেকেছে। হ্যাঁ, হেরে যাচ্ছে, হয়তো বা হেরে যাবে, কিন্তু তারা না সেই জিনিসটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলেন, কোনো দিক থেকে সেটা প্রকাশ পায়নি। কিন্তু আমরা যদি লাস্ট ফ্রান্সের ম্যাচ দেখি, লাস্ট ইংল্যান্ডের ম্যাচ দেখি, মনে হয়েছিল, ফ্রান্সের কথাই যদি বলি, স্পেনের সঙ্গে যে ম্যাচটা হলো, যখন স্পেন ফার্স্ট গোলটা দিল, ফ্রান্সের প্লেয়ারদের দেখে মনে হয়েছিল যে খেলার বাকি আছে আর মাত্র মনে হয় 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যেই তাদের যা খুশি করতে হবে, কিন্তু খেলার বাকি ছিল আরও প্রায় 60 মিনিট 70 মিনিট। আজকের ম্যাচেও কিন্তু রয়েছে ফ্রান্স এবং ইংল্যান্ড, দুই টিমকে আমরা সেম জিনিস করতে দেখেছি। সো কী মনে হয়, থার্ড প্লেস ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট। আজকে আপনি আসলে কাকে এগিয়ে রাখবেন ট্যাকটিক্স অ্যান্ড সব দিক থেকে? অ্যাকচুয়ালি দুইটি তো ইউরোপের টিম। এর আগে ইউরোপ খেলা হয়েছে, স্পেন আর ফ্রান্স, আর ইউরোপে সাউথ আমেরিকা খেলা হয়েছে সেমিফাইনাল একটা ম্যাচ। তো তাদের খেলার ধারাবাহিকতা ডিফারেন্ট। আর্জেন্টিনা একটু, ইংল্যান্ড একটু ফাস্ট ফুটবল খেলে,
একটু শারীরিক মানে দক্ষতা দিয়ে খেলে, টাফ ম্যাচ খেলে। তো সেখানে আমরা যেটা দেখেছি আর্জেন্টিনার এগেনস্টে তারা বরঞ্চ উল্টো টাফ ম্যাচ খেলেছে। টাফ ম্যাচ খেলে ইংল্যান্ডকে ধরাশায়ী করে দিয়েছে এবং বল পজিশন তারা নিয়ে এনেছে এবং তারা কিন্তু একটু এগ্রেসিভ ছিল লাস্ট ম্যাচটায়। কেন এগ্রেসিভ ছিল? যে তারা মানে প্লেয়াররা প্রমাণ করতে চেয়েছে যে না আমরা আজকে ম্যাচ উইন করবই যেমনি হোক, এই ডেডিকেশনটা তাদের ভিতরে ছিল। রাইট, প্রথমার্ধে যেই কারণে ভিজিবল ছিল। যেই কারণে দেখেন লাস্ট কেভভার দেখতে শুরু করে আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করেছে এবং লাস্ট 10 থেকে 15 মিনিটস খুব প্রেশার দেয়, ওই সময় গোলগুলি বের করে। যদিও তার পিছিয়ে থাকলেও তারা ওই মুহূর্তে যায় তারা কামব্যাক করেছে। আর ফ্রান্সকে বলবো আজকে ফ্রান্স ইংল্যান্ড খেলা, এখানে এমবাপ্পের একটা বিষয় আছে যে গোল্ডেন বুট নেওয়ার জন্য, যেমন লাস্ট ওয়ার্ল্ড কাপে সে গোল্ডেন বুট পেয়েছে, মেসি এই পর্যন্ত কোনো গোল্ডেন বুট পায়নি। তবে সে চেষ্টা করে, তবে গোল্ডেন বুটে যদি মানে কম্পিটিশন না থাকতো হয়তো বা এমবাপ্পেকে এই ম্যাচে দেখা যেত, খেলতো না। ঠিক আছে, যেহেতু গোল্ডেন বুটের একটা বিষয় আছে, একদম কাছে তো দুইজনেরই 8টা গোল, একজনের 4টা এই অ্যাসিস্ট, ম্যাচে মনে হয় একজনের খুব 3টা। সম্ভবত এমবাপ্পে খেলবে এবং চেষ্টা করবে গোল্ডেন বুট পাওয়ার জন্য। তো এই ম্যাচটা কারা তেমন সিরিয়াসলি ভাবে নেবে আমি জানি না, বাট এমবাপ্পে এইটার ম্যাচটা নেবে যে আমি গোল করে আমার মানে মানে গোল্ডেন বুটটা পাওয়ার জন্য। তবে এই ম্যাচ এনিবডি ক্যান উইন। তবে ফ্রান্স যেহেতু ফ্রম দ্য বিগিনিং থেকে একটা হট ফেভারিট টিম হয়ে আসছিল, তো আমার কাছে ফ্রান্সের জিতার সম্ভাবনাটা বেশি। ওয়েল মিল্টন ভাই, আপনার কাছে? হ্যাঁ, ডেফিনেটলি আমার কাছেও ফ্রান্স তো আসলে আমরা ধরেই নিয়েছিলাম, একদম বলতে পারেন ট্রফিটাও দিয়ে দিয়েছিলাম যে ওদের যে পারফরমেন্স ছিল যে ওরাই ট্রফি মানে উইন করবে। প্রশ্ন ছিল যে ফ্রান্সকে আটকাবে কে, এমন টিম কি আছে নাকি এবার আসলে ওয়ার্ল্ড কাপে? স্পেনের ফুটবলের যে দর্শন, সেই দর্শনের কাছে ওরা আটকে গেছে। সো সাব্বির ভাই যেটা বললেন, যদি স্ট্যাট আমরা দেখি 33 বারের দেখায় ইংল্যান্ডের হারটা 37 বারের কিন্তু দেখায় ফ্রান্স এবং ইংল্যান্ডের কথা বলছি। হ্যাঁ, 33 বারের দেখায় ফ্রান্স কিন্তু একটু পিছিয়ে আছে, 9টা ম্যাচে উইন আছে আর ইংল্যান্ডের 17টা ম্যাচে উইন আছে। রাইট। আমি আমার কাছে যে স্ট্যাটটা আছে সেটা হচ্ছে ইংল্যান্ড 18 ম্যাচে এগিয়ে আছে এবং ফ্রান্স 11 ম্যাচে 4টা ম্যাচ ড্র হয়েছিল। সো বলা যায় যে 7টা ম্যাচ বেশি উইন করেছে ইংল্যান্ড, মানে প্রিভিয়াস রেকর্ড আমরা যদি দেখি। বাট প্রিভিয়াস রেকর্ড অনেক সময় কথা বলে না। ওইটা যদি দেখেন তাহলে ক্রিকেটের শুরুটা যদি বলেন আপনি, ইংল্যান্ড যখন খেলতো, এখন তো ইংল্যান্ড ইন্ডিয়ার সাথে পারে, ইংল্যান্ড সারা বিশ্বকে ডমিনেট করছে, এখন তো সেই ইংল্যান্ড ক্রিকেট টিম সবার সাথে করতে পারে না। তো প্রিভিয়াস স্ট্যাট যে বর্তমান স্ট্যাটের সাথে মিলবে এরকম কোনোই নেই। আবার অনেক সময় মিলে, আমরা যদি ফ্রান্স এবং স্পেনের দিকে তাকাই, ফ্রান্স আসলে কখনো স্পেনের থেকে বেটার খেলতে পারেনি। ফ্রান্স আসলে ডমিনেট করেছে তাদের ফুটবলীয় দর্শন দিয়ে, তাদের ট্যাকটিক্স দিয়ে। সো এই ম্যাচে ইংল্যান্ডও ভালো খেলবে, আমরা জানি ফ্রান্সও ভালো খেলবে। যদিও থমাস টুকেল আসলে যেটা বলেছে যে আমাদের এই ম্যাচ খেলার প্রতি কোনো আগ্রহ নেই, দিদির দেশম থেকে এখনো পর্যন্ত আমরা কিছু আপডেট পাইনি। তিনি এই ম্যাচ নিয়ে আসলে হয়তো তেমনভাবে ভাবছেন না, যেটা সাব্বির ভাই বললেন যে একমাত্র কিলিয়ান এমবাপ্পে ছাড়া বাকি কেউই মনে হয় আজকে সিরিয়াস হবে না। এরপরেও যদি আমরা খেলা, তো প্রত্যেকটা খেলার মধ্যে একটা অনারের বিষয় থাকে, কি মনে হয় যে কিলিয়ান এমবাপ্পেকে আটকানোর জন্য আজকে ইংল্যান্ডের কি টেকনিক থাকতে পারে? টুখেল যাই বলুক না কেন, আমার মনে হয় যে অবশ্যই ম্যাচটা সবার কাছে গুরুত্বপূর্ণ, কারণ এটার সাথে অনেক কিছু রিলেটেড এমবাপ্পের কাছে তো আছেই, পাশাপাশি তৃতীয় স্থান, চতুর্থ স্থান, সেই জায়গাতেও একটা নিশ্চয়ই সবার মধ্যে একটা ওই প্রতিযোগিতার ওই কম্পিটিশনটা আছে। সো আমার কাছে মনে হয় যে সবাই ওই নিয়েই নামবে, ওই মানে কি বলে শক্তি নিয়েই নামবে যে তৃতীয় স্থান নির্ধারণীতে যাতে আমরাই থার্ড হই, অ্যাট লিস্ট ব্রোঞ্জ মেডেলটা যেন পাওয়া যায়। ওয়েল, একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি, তারপর আবার ফিরছি। দর্শক, আপনারা দেখছেন ঢাকা ব্যাংক পিএলসির প্রেজেন্স কিক অফ। দেখছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফে। আছে আমি নুসরাত জেরিন, চলে যাচ্ছে অতিথিদের কাছে। সাবির ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ওয়ার্ল্ড কাপ তো আসলে বলতে বলতে শেষই হয়ে গেল, আমরা হয়তো বা আগামীকালই সুযোগ পাবো মানে পুরো ডিসকাশন করার। সোফার এই ওয়ার্ল্ড কাপে আপনি মানে ইমার্জিং প্লেয়ার যারা রয়েছে, তরুণ অনেক উদীয়মান খেলোয়াড়কে আমরা দেখেছি যারা হয়তো বা নেক্সট ওয়ার্ল্ড কাপ সহ নেক্সট ক্লাব ফুটবলে দুর্দান্ত করবে। আপনার চোখে মানে এমন কাকে পড়েছে যে মানে হি ইজ গোনা বি এ স্টার ইন নিয়ার ফিউচার? লামিন ইয়ামাল তো অলরেডি স্টার অলরেডি তারা স্টার হয়ে আছে। তো নিকো উইলিয়ামও মানে হতে পারে। ওকে যেহেতু স্পেন খুব একটা বেশি নামায় নেই, হি ইজ এ ভেরি ডেঞ্জারাস প্লেয়ার। লাস্ট ইউরোতে সে কিন্তু খুব ভালো খেলেছে। তো আরও অনেক প্লেয়ার আছে, এখন আমার মানে নাম মনে পড়ছে না। তো আমার কাছে মনে হয় যে উদীয়মান প্লেয়ার তো অবশ্যই আসবে, স্বাভাবিক। তো আমি যেটা ভাই বলছিল থার্ড ম্যাচটা যেটা নিয়ে কথা হচ্ছিল ফ্রান্স আর ইংল্যান্ডের সাথে, তো আমার কাছে মনে হয় ইংল্যান্ড এর আগে থার্ড হয়েছে কিনা আমি আমার তো দুইজনের জন্য আসলে অনেক এটা অনেক একটা বছর বিষয়, ধরে। কারণ ফ্রান্স কিন্তু অলরেডি তাদের শিরোপা অর্জন করেছে। হ্যাঁ, তো সেখানে যদি ইংল্যান্ড থার্ড পজিশন নিতে পারে তাও তো একটা অ্যাচিভমেন্ট তাদের হবে যে 66 ওয়ার্ল্ড কাপের পরের থেকে তারা কোনো ট্রফি পায় নাই, আর আউট হয়ে গেছে। এই ম্যাচটা কিন্তু তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটা তারা কিন্তু জিতার জন্য চেষ্টা করবে। আর এমবাপ্পে সে চেষ্টা করবে শুধু তার গোলটা অ্যাচিভ করার জন্য, গোল হলে তারা সে গোল্ডেন বুটটা পাবে। এই হলো ম্যাচ ইংল্যান্ড আর ফ্রান্সের ইকুয়েশন। আর আপনি যদি স্পেন আর আর্জেন্টিনার ব্যাপারে যান, সেখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইউরোপিয়ান ফুটবল একটা ধারাবাহিকতা খেলে। আমরা যদি আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ থেকে দেখে আসি, তারা কিন্তু একটা জিনিস খেয়াল করেন, প্রথম তারা কিন্তু খেলে নমাকে, যেহেতু তারা যদি গোলও দেয় তারা আবার স্বাভাবিক খেলা খেলে, গোল পোস্টে অ্যাটাক করতে যায় না। হ্যাঁ, তারা কিন্তু একটু হোল্ডিং করে খেলে, সময় নষ্ট করে, টাইম কিলিং করে। যদি দেখা যায় যে হঠাৎ করে তারা গোল খেয়ে গেছে, তখন তারা কিন্তু স্ট্র্যাটেজিটা এইভাবে নিছে যে 15 মিনিট আগে তারা একটা চাপ দিবে। এই চাপ দিয়ে তারা কিন্তু রেজাল্ট বের করলে পরবর্তী সময় কিন্তু টাইম খুব অল্প সময় থাকে। তো যেই এই স্ট্র্যাটেজি কিন্তু তারা তখন কিন্তু অপোনেন্ট টিমের কামব্যাক করাটাও টাফ হয়ে যায় যখন স্কোর লাইনটা বড় হয়ে যায়। এই স্ট্র্যাটেজি কিন্তু তারা আসছে। আমার কাছে যেটা মনে হয় স্পেনের ব্যাপারটা, স্পেন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে ফ্রান্সের সাথে এসছে এবং বল ডমিনেট করেছে, মানে ম্যাচটা ডমিনেট করেছে। সোজা কথা, তাদের পায়ে বল ছিল। তা আমি বিশ্বাস করি যে ইংল্যান্ডে এগেইনস্টে আর্জেন্টিনা যেভাবে খেলেছে, এই টাফনেসটা যদি স্পেনের সাথে রাখে, স্পেনের রড্রিকে, পেড্রিকে, তারপরে আপনার ওলামাকে যদি আটকায় রাখতে পারে, তো ওখানে ইয়ামালকে যদি ব্লক করে, তাহলে জাবাল কিছু করার নাই। বল যদি না পায় জাবাল কিছু করার নাই। তো সেই ক্ষেত্রে এই 4-5টা প্লেয়ারকে যদি তারা মার্ক করে, তাহলে আমার কাছে মনে হয়, আর মিডফিল্ডটাকে যদি একটু স্ট্রংলি ভাবে হ্যান্ডেল করে, আমার কাছে মনে হয় ওদিকে চান্স হবে। ওদিকে মাস্টার প্লেয়ার তো আছেই একজন, হ্যাঁ, যে ম্যাচকে যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে। এই ম্যাচে আবারও ফিরবো, আমি একটু মিল্টন ভাইয়ের কাছে ফিরতে চাই। বাংলাদেশে যখনই খেলা হয়, ফুটবল হোক, ক্রিকেট হোক, ব্যাকড্রপ যে পিছনে থাকে, পিছনে একটা নাম আমরা সব সময় দেখি, মানে কন্টিনিউয়াস দেখি, সেই লোগো থাকে, সেটা হচ্ছে ওয়ালটনের লোগো। ওয়ালটন সবসময় স্পোর্টসকে প্রাধান্য দিয়েছে, স্পোর্টসের জন্য কাজ করেছে অলওয়েজ। ফুটবল বলি, ক্রিকেট বলি, মানে এই যে স্পোর্টসের প্রতি ভালোবাসা, ভালো লাগা বা স্পোর্টসকে তুলে ধরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ সব জায়গায়, পিছনে কারণটা আসলে কি? এটা আসলে আমাদের যারা মানে ওয়ালটনের যারা ম্যানেজমেন্ট, যারা কর্তৃপক্ষ, সম্মানিত ম্যানেজমেন্টেরই এক প্রকার ভালোবাসা বলতে পারেন। সাব্বির ভাইও দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের সাথে যুক্ত, আমাদের একজন স্যার ছিলেন, উনিও ফুটবল খেলতেন। সো সেই সুবাদে সাব্বির ভাইও জানেন আমাদের মালিক যারা আমাদের ম্যানেজমেন্ট, তারা ওয়ালটন স্পোর্টসটাকে মারাত্মক পছন্দ করেন। আপনি দেখবেন শুধু বড় বড় খেলার সাথে নাম, ক্রিকেট বা ফুটবলের সাথে নাম, গ্রামে গঞ্জে যেসব জায়গায় প্রত্যন্ত অঞ্চল, সেসব জায়গায় যেসব খেলা, নৌকাবাইজ, হাডুডু বা যে ধরনের খেলা আছে, সব খেলার সাথেই কিন্তু ওয়ালটন আছে। এটা শুধুমাত্র স্যারদের
ভালোবাসা বা খেলার প্রতি স্যারদের মানে কি বলে এটা আগ্রহ। আগ্রহ থাকার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। দারুণ। এবং আপনার কথা যদি বলি, আপনাকে আমি প্রায় বিভিন্ন স্পোর্টসের প্রোগ্রামে দেখে থাকি এবং স্পোর্টস সম্পর্কে আপনার আগ্রহ, গভীর জ্ঞান, এটা আসলে খুব দারুণ। আমি খেলাধুলা পছন্দ করি। আমি আসলে ন্যাশনাল লেভেলে তো খেলিনি, কিন্তু খেলাধুলা পছন্দ করি। আর ওয়ালটনের চাকরির সুবাদে যেহেতু এই বিভাগটা নিয়ে আমি কাজ করি, সো এইখানে আমার ইনভলভমেন্টটা ওই কারণেই প্রতিটা খেলার সাথে থাকার কারণে আমার আগ্রহ ডে বাই ডে আরো বাড়ছে, দারুণ। কমছে না, আপনারা বরং তো বেড়ে এই যাচ্ছে। কাজ তো মানে স্পন্সরশিপ করছেন, স্পোর্টসকে তুলে ধরছেন, মানে ইন নিয়ার ফিউচার বাংলাদেশের ফুটবলে এখন সবার অনেক বেশি আগ্রহ, মাত্রই ওয়ার্ল্ড কাপ শেষ হলো, মানে আপনাদের কি এমন কোনো প্ল্যান আছে কিনা আরও দারুণ কিছু যেটা আসলে উইমেন্স ফুটবলকে হেল্প করবে বা বাংলাদেশের মেন্স ফুটবলকে হেল্প করবে? আমাদের আসলে শুধু ওমেন্স ফুটবল না, আপনি লাস্ট যে কয়টা ফুটবল ম্যাচ গেল আপনি দেখবেন যে এশিয়ান কোয়ালিফায়ার যে ম্যাচগুলো গেল প্রত্যেকটা ম্যাচে আমরা কিন্তু স্পন্সর ছিলাম। পাশাপাশি ডেফিনেটলি এজ লেভেল থেকে শুরু করে আপনি আন্ডার 19 বলেন বা আন্ডার 18 21 বলেন এবং অনূর্ধ্ব 23 প্রত্যেকটা লেভেলে কিন্তু আমাদের কাজ করার আছে। আপনি এর আগের মহিলা ফুটবলের সাথে আমরা কিন্তু এর আগে ইনভলভ ছিলাম। সো ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমরা শুধু ফুটবল না, আপনি অন্যান্য যেসব ফেডারেশনগুলো আছে, প্রায় 52টা ফেডারেশন আছে, প্রত্যেকটা ফেডারেশনের সাথে আগেও কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করব। সেগুলো নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখেছি, সেভাবে বাজেটও রেখেছি। আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট শুধুমাত্র কিন্তু মার্কেটিং ইস্যুতেই স্পোর্টসের সাথে স্পন্সর করে না বা স্পোর্টসের সাথে থাকে এরকম না। এটার মধ্যে কিন্তু বড় একটা CSR ইনভলভ। সাব্বির ভাই ভালো জানেন, সাব্বির ভাই আমাদের সাথে অনেক ক্লোজলি মিশেছেন। এখানে যে অনেক খেলা আছে দেখবেন যে এটার কোনো ব্র্যান্ডিংই নাই, কোনো মাইলেজই নাই, কোনো কাভারেজ নাই, কিন্তু আমরা বছরের পর বছর এই ইভেন্টগুলোর সাথে, এই ডিসিপ্লিনগুলোর সাথে ছিলাম একটাই মাত্র কারণ আমরা আসলে এই প্রত্যাশা রাখতে চাই, যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, মানে যেভাবে দারুণ কাজ করে যাচ্ছেন এই ধারাটা অব্যাহত থাকুক। শেষ পর্যায়ে চলে এসেছি, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের মতো শেষ করছি। ঢাকা ব্যাংক PLC প্রেজেন্স কিক অফ দেখাবে আগামীকাল ঠিক একই সময়ে চ্যানেলের পর্দায়। যে কোনো খেলা দেখুন আই স্ক্রিনে।